আমেদাবাদ, দ্বারকা, সোমনাথ, বড়োদরা ভ্রমণ সম্পূর্ণ করে আমরা পৌঁছে গিয়েছিলাম ভুজ। গুজরাট ট্যুর প্ল্যান এস্টিমেটের আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ভুজে যেদিন পৌঁছানো হবে সেদিন স্থানীয় প্যালেস এবং মন্দিরগুলো একদিনেই দেখে নেওয়া যায়। দ্বিতীয় দিনের প্রোগ্রামে ভুজ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম দ্য গ্রেট রান অফ কচ্ছ, যেখানে ভারতবর্ষের সর্বাধিক লবণ উৎপাদিত হয়। কচ্ছ জেলাতেই অবস্থিত ধোলাভিরা। হরপ্পা সভ্যতার সেই হারিয়ে যাওয়া শহর দেখার জন্য আমরা রোড টু হেভেন হয়ে এগিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, চারিদিকে জলরাশি। এইভাবেই জলরাশিতে পরিপূর্ণ পথ অতিক্রম করে আমরা রওনা দিয়েছিলাম ধোলাভিরার উদ্দেশ্যে। এই হলো রোড টু হেভেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের জীবনে প্রথমবার কোনো হরপ্পান সাইটে আসা। আমরা ধোলাভিরা এসে পৌঁছেছি। তারপরে কর্কটক্রান্তি রেখা ম্যাগনেটিক জোন অতিক্রম করে আমরা কচ্ছের উচ্চতম স্থান কালোদুঙ্গারে পৌঁছে গিয়েছিলাম। এরকম প্রসাদের অভিজ্ঞতা হবে একদমই আশা করিনি। প্রসাদ খেতে খেতেই ওনারা পাখিদেরকেও খাবার দিলেন। ওনারা দেখুন এখানে খাওয়া দাওয়া করছে, আর কালোদুঙ্গার পাহাড়টাও দেখা যাচ্ছে। বছরের নির্দিষ্ট সময়ে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত রণ উৎসব হয়ে থাকে। কোন জায়গায় রণ উৎসব হয়, এন্ট্রি ফি কত, কীভাবে পৌঁছবেন, যাবতীয় তথ্য আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। দুদিনের কচ্ছ ও ভুজ ভ্রমণ সম্পূর্ণ করে আমরা অদ্ভুত এক ট্রেনে চেপেছিলাম, যার নাম হলো নমভারত র্যাপিড মেট্রো। এর তথ্য আজকে পাবেন। কিভাবে গণপরিবহনে আপনারা মধেরা সান টেম্পল এবং রানী কি ভাব পাটন পৌঁছবেন তার তথ্য আজকের ভিডিওতে পেয়ে যাবেন। মধেরার কোন জায়গায় সূর্য মন্দির অবস্থিত, কিভাবে পৌঁছবেন, এন্ট্রি ফি কত এবং এই মন্দিরের অসাধারণ যে কারুকার্য তা আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। মধেরা থেকে আবার গণপরিবহন ব্যবহার করে আমরা পৌঁছে গিয়েছিলাম রানী কি ভাব পাটন। এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। গুজরাটের দ্বারকা এবং সোমনাথে গেলে তীর্থ হবে, বড়োদরাতে গেলে স্ট্যাচু অফ ইউনিটি দেখা হবে, আর কচ্ছ জেলায় এসে পৌঁছলে এরকম প্যালেস, তার সাথে সুন্দর সুন্দর মন্দির দর্শন হবে। আমি গত পর্বে আমেদাবাদ, দ্বারকা, সোমনাথ, বড়োদরার তথ্য দিয়েছি। আপনারা না দেখে থাকলে ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং গুজরাট ভ্রমণের অন্তিম তথা শেষ পর্বর গল্প শুরু করা যাক। ট্যুর প্ল্যান এস্টিমেট আইটিনারির প্রয়োজন হলে আপনারা আমার থেকে নিতে পারেন, ওটা পেড সার্ভিস। ভ্রমণ গাইড 2026 আমরা 5 জনে মিলে ভুজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা পরিবারের 3 জন বা 4 জন সদস্য আমার এই প্ল্যান অনুযায়ী ঘুরতে পারেন। চলুন বিস্তারিতভাবে আপনাদের সামনে তার তথ্য তুলে ধরি। বড়োদরা ভ্রমণ সম্পূর্ণ করে আহমেদাবাদ হয়ে সরাসরি ভুজ পৌঁছানো যায়। দুটো ট্রেন আছে পরপর, একটা সায়াজিনগরী এক্সপ্রেস, আরেকটা কচ্ছ এক্সপ্রেস। আমি বলবো কচ্ছ এক্সপ্রেসে যাওয়া ভালো। সেক্ষেত্রে আপনারা সকাল 8:30টার সময় ভুজে গিয়ে পৌঁছবেন এবং সেক্ষেত্রে হোটেলে বা ধর্মশালাতে আপনাদের চেক ইনটা খুব সহজেই হবে। আর সকাল 9:30টার সময় পৌঁছে গেলে আমাদের মতন চেক ইনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বড়োদরা থেকে ভুজের স্লিপার ক্লাসের ট্রেনের ভাড়া 320 টাকা। নামকরা দুটো ধর্মশালা, একটা দোসাবাই ধর্মশালা আর একটা মকপথ ধর্মশালা। দুটো ধর্মশালারই গুগল ম্যাপ লোকেশন চলুন আমি বুঝিয়ে দিই। রেল স্টেশনে আমরা সকাল 6:30 পৌঁছে গিয়েছিলাম। আপনারা কচ্ছ এক্সপ্রেসে গেলে সকাল 8:30টার সময় গিয়ে পৌঁছবেন। ভুজ রেল স্টেশন থেকে দোসাবাই ধর্মশালার ডিস্টেন্স হচ্ছে 1.4 কিলোমিটার। আমরা এখানে গিয়ে রুম পাইনি, যেহেতু আমরা অ্যাডভান্স বুকিং করিনি। এখান থেকে একটুখানি হেঁটে গেলেই সামনে আছে মকপথ জৈন ধর্মশালা। আমরা এখানে রুম পেয়ে গিয়েছিলাম। এখানে রুমের ভাড়া ছিল ডবল বেড নন এসির ভাড়া 700 টাকা। আমরা দুদিনের জন্য মকপথ জৈন ধর্মশালা বুক করেছিলাম, অর্থাৎ আপনাদের দুদিনে এক একজনের খরচ হচ্ছে 700 টাকা। তো এই হচ্ছে রেল স্টেশন। রেল স্টেশন থেকে 1.4 কিলোমিটার দূরে অবস্থিত দোসাবাই ধর্মশালা এবং তার পাশেই অবস্থিত মকপথ জৈন ধর্মশালা। ভুজ রেল স্টেশনে আমরা সকাল সকাল নেমে গিয়েছিলাম। তখন ওখানে আমি হোটেল সার্চ করছিলাম। তারপরে আমি দুটো ধর্মশালা পেয়ে যাই। দুটো ধর্মশালার বড় ধর্মশালাটার গুগল ম্যাপ লোকেশন আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তবে ওখানে 10:30টার পরে আমাদেরকে রুম দেওয়া হবে বলতে আমরা এখানে চলে আসি। এখানে আমরা 9:30টায় রুমটা পেয়ে গেছি। স্যার 700 রুপিজে এরকম ব্যবস্থাপন্ন রুম ভালো তো, কোনো অসুবিধা তো হচ্ছে না? এত কম পয়সা এত সুন্দর
ভাবে সুন্দর ঘর পাওয়া যাবে আমরা কল্পনা করতে পারি। একদম, আমিও তাই। কারণ দেখুন, আমরা এখন তো নিজেদের মতন খরচ করে তো ঘুরবো, তাতে যে এটা যে এত সুন্দরভাবে এই বাজেটের মধ্যে যে এই যে যা আয়তন, তাতে হচ্ছে এই বাজেটে কিন্তু পাওয়াটা মানে আনন্দেরই বিষয়, তাই তো? সব ফ্যাসিলিটি আছে একদম। এখানে কোমোডো আছে, হ্যাঁ কোমোডো আছে, গরম জলের ব্যবস্থাও আছে, মিররও আছে, বেসিনও আছে, টিভিও আছে, টিভিও আছে, হ্যাঁ এসিও আছে। যদি আমরা নন এসি অপশনে নিয়েছি, হ্যাঁ এসি নিলে আর একটু 200-300 টাকাতে বাড়তি লাগতো। ওয়েদার ভালো, হ্যাঁ আর ওয়েদারও মোটামুটি মনোরমই আছে এখনো পর্যন্ত যা আছে। ওকে, এখানে লাগেজগুলো রাখতে পারবেন, একটা বড় মিরর এখানে আছে। তো আপনারা ভুজে ভ্রমণে এলে এখানে সকাল 9:30টার সময় যদি ঢোকার জন্য যদি রাজি থাকেন, তাহলে এই রুমটা নিয়ে থাকেন। এখানে জলের ট্যাপ দেওয়া হয়েছে, এখানে সূচনা দেওয়া আছে, এলইডি টিভি আছে, আর এখানে আপনারা আপনাদের লাগেজগুলো এখানে রাখতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ রুমটা। স্যার রুম ঠিক আছে তো? ফার্স্ট ক্লাস। এবং স্যার এটা মাত্র 700 রুপিসে এটা পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ রুমটা হচ্ছে এটা, আর এদিকটাতে আছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড আছে, হট ওয়াটারের ব্যবস্থা আছে, বেসিন আছে, মিরর আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমখানে। সবার প্রথমে বলি, সারা দিনের জন্য কোনো অটো বুক করিনি। আমরা পার্টে পার্টে প্রত্যেকটা জায়গা পৌঁছেছিলাম, তাতে খরচটা কম হয়েছিল। আমি একটু পরেই কাগজে কলমে তার প্রমাণ দিয়ে দেব। যেহেতু দুপুরবেলায় আয়নামহল বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা চেক ইন প্রসেস কমপ্লিট হওয়ার পরেই বাস স্ট্যান্ড এলাকা অতিক্রম করে এই যে ডান হাতে হোটেল রাজমহল, এটা অতিক্রম করে সরাসরি সবার প্রথমে যাচ্ছি আয়নামহল এবং প্রাগমহল দেখার জন্য। বাস স্ট্যান্ড অতিক্রম করে আসার পরে এখন আমরা এই যে লেকটার তীরে এসে পৌঁছালাম। এটা হলো হামির সাগর লেক। আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিই, এই হচ্ছে শহরের ম্যাপখানি। আমরা মকপথ ধর্মশালা থেকে বাস স্ট্যান্ড হয়ে এই যে হামির সাগর লেক হয়ে সবার প্রথমে যাচ্ছি আয়নামহল এবং প্রাগমহল দেখার জন্য। মকপথ ধর্মশালা বা দোসাবাই ধর্মশালা থেকে আয়নামহলের ডিস্টেন্স হচ্ছে 1.9 কিলোমিটার। আমাদের অটোতে ভাড়া পড়েছিল এই এখান দেখুন ধর্মশালা থেকে আয়নামহল প্রাগমহল 120 টাকার মোট অটো ভাড়াতে, জনপ্রতি 24 টাকা। এখানে আমি অটো ভাড়াটা লিখে দিয়েছি। এছাড়া আপনাদের ট্যুর প্ল্যান এস্টিমেট আইটিনারি যদি সম্পূর্ণ গুজরাটেরও প্রয়োজন হয়, আপনারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। চলুন আয়নামহলে এরপরে পৌঁছানো যাক। এই হচ্ছে সবার প্রথম পয়েন্ট, আয়নামহল। এই হামির সাগর লেকে স্থানীয় মানুষেরা এছাড়া পর্যটকেরা অনেক সময় বিকেলবেলাতেও বেড়াতে আসেন। রাও খেঙ্গারজির আমলে প্রায় 450 বছর আগে এই লেকটি নির্মাণ করা হয়েছিল। আর এই লেকের পাশ দিয়েই পথ চলে গিয়েছে ওদিকে আয়নামহল এবং প্রাগমহল। ভারতবর্ষের গুজরাট রাজ্যের পশ্চিম প্রান্তে এখন আমরা আছি। ভারতবর্ষের পশ্চিম প্রান্ত দিকের জায়গাগুলো কেমন, শহরগুলো কেমন, ভুজ শহর কেমন, তার বাড়িঘরদোরগুলো আপনাদের সামনে একটুখানি তুলে ধরছি। ভুজ শহরের লোকাল সাইট সিংয়ে আমরা সবার প্রথমে চলে এসেছিলাম এই আয়নামহলে। এই আয়নামহল, এদিকে যে প্রাগমহল অবস্থিত, প্রাগমহল অতিক্রম করেই আপনারা আয়নামহলের দিকে চলে আসবেন। অর্থাৎ আয়নামহল এবং প্রাগমহল দুটো পাশাপাশি অবস্থিত। কিন্তু যখন আসবেন তখন আমি আমার দর্শক বন্ধুদেরকে, পর্যটক বন্ধুদেরকে সবার প্রথমেই এখানে নিয়ে চলে এসেছিলাম, কারণ এই আয়নামহল দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। টাইমটা আপনারা নোট করে দিন। বৃহস্পতিবার দিন এই আয়নামহল বন্ধ থাকে। সকালবেলায় এটা 9টা থেকে 11:45, দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। 12টা থেকে 3টে পর্যন্ত এটা বন্ধ থাকে। 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে। এখানকার এন্ট্রি ফি 30 রুপিস। আর এখানে ক্যামেরা বা মোবাইলে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন না, শুধুমাত্র ছবি তুলতে পারবেন। যে কোনো দলের সদস্যদের হয়ে আপনারা একজন ছবি তোলার জন্য এখানে 100 টাকা দিয়ে একটা টিকিট কেটে নেবেন। তো এই হচ্ছে আয়নামহলের এন্ট্রি এবং সময়ের তথ্যগুলো। মহলের ভিতরে আপনারা কি দেখবেন, এই আয়নামহল 1750 খ্রিস্টাব্দর দিকে তৈরি হয়েছিল। এখানকার যিনি শাসক লাখপত রায়জি তত্ত্বাবধানে এটা তৈরি হয়েছিল। ওনার যে চিফ আর্কিটেক্ট ছিলেন মাদানজি, উনি প্রায় 18 বছর যেহেতু উনি ইউরোপে বসবাস করেছিলেন চিফ আর্কিটেক্ট, তাই এখানে গেলে আপনারা
ইউরোপিয়ান যে স্টাইল সেটার ছোঁয়া পাবেন। ভিতরে গিয়ে আমরা কি কি দেখলাম পর্যটক বন্ধুদের থেকেই শুনে নেব। ভিতরে গিয়ে কি কি দেখলেন? ঝাড়বাতি দেখলেন। যে ঝাড়বাতিগুলো দেখলেন সেগুলো সব বেলজিয়াম কাঁচের তৈরি ঝাড়বাতি দেখলেন। আর বলুন, অস্ত্রশস্ত্র, জিনিসপত্র দেখলাম। হাতির দাঁতের জিনিসপত্র দেখলেন। এইগুলো রাজা বাদশাদের যখনই কোনো আমরা মিউজিয়ামে যাই বা তাদের রাজবাড়িতে যাই, এগুলো সাধারণত আমরা দেখেই থাকি। আর কি দেখলেন? যারা যারা অস্ত্রশস্ত্র ব্যবহার করতো সেগুলো সব অস্ত্রশস্ত্র আমরা দেখলাম। বহু ওখানে অনেক পরিমাণে ওখানে তরোয়াল এবং ছোট ছোট বন্দুক, রিভলভার, এগুলো ওনারা দেখলেন। আর ওখানে এটাও বলে দিই, মোট 80 লক্ষ কড়ি দিয়ে এইটা তখনকার সময় তৈরি হয়েছিল। 80 লক্ষ কড়িকে যদি আপনারা টাকাতে যদি কনভার্ট করেন, প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে সেই সময় এই আয়না মহল তৈরি হয়েছিল। আমোদ প্রমোদরা ভীষণ পছন্দ করতেন, সেই জন্য ওখানে ভিতরে কি দেখলেন বলে দিন। ওই নাচঘর, ওই চারিদিকে জল থাকতো। হ্যাঁ, মানে ওখানে একটা জায়গা আছে, চারিদিকেই ওখানে জলের ব্যবস্থা করা হতো এবং সেখানে যে কাঁচের যে ঝাড়বাতিগুলো তাতেও হচ্ছে রঙিন জল দেওয়া হতো এবং মধ্যেখানে যে প্ল্যাটফর্ম যেটা আছে দ্বীপের মতন, সেই চতুর্ভুজাকৃতি ওই প্ল্যাটফর্মের ওখানে বসেই তবলা এবং আরও অন্যান্য বাদ্যযন্ত্র দেখতে পেলাম। ওখানেই রাজা বসে গান শুনতেন, আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন, সেটাও ওখানে দেখলাম। এবং ওখানে আর একদম বেরোনোর সময় এখানে দেখলাম চীন দেশ থেকে আনা যে সমস্ত যে দেওয়ালে যে কারুকাজ করা যে এগুলো কী বলবো, কাচের মতন যে জিনিসগুলো, সেগুলো ওখানে দেওয়া আছে। তো এইগুলো দেখে আপনারা বেরিয়ে আসবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, রাজার নিজস্ব ব্যক্তিগত কক্ষ, যেখানে একটা বেড দেখবেন, যে বেডটা উনি শেষবারের জন্য ব্যবহার করেছিলেন। তার আগে যতগুলো বেড ছিল সেইগুলো পর্যায়ক্রমিকভাবে তিনি ওগুলোকে নিলামে ওঠাতেন। নিলামে ওঠানোর ফলে যে টাকাটা সংগ্রহ হতো সেই টাকা দিয়ে উনি পরবর্তী বেডটা কিনতেন। তো বেডগুলোর মধ্যেও সোনা, হিরে, জহরত এরকম বিভিন্ন টাইপের জিনিস ওই বেডেও লাগানো থাকতো। এবং এই জায়গাটার নাম আয়নামহল কেন করা হয়েছে? মূল যে প্রধান যে কক্ষ যেখানে রাজা থাকতেন, সেই কক্ষের বেডের চারিদিকেই বিভিন্ন সাইজের, বিভিন্ন আকৃতির ওখানে আয়না দেখতে পেলাম, সেই জন্যই নাম হচ্ছে আয়নামহল। আয়নামহল দেখে ভালোই লাগলো। তাহলে চলুন এর পাশেই অবস্থিত প্রাগমহল, প্রাগমহলটা দেখে নিই। আয়নামহল আমরা দুপুর 12:30টার মধ্যেই দেখাটা সম্পূর্ণ করেছিলাম। এরপরে 12:30 থেকে 3টে পর্যন্ত আয়নামহল বন্ধ থাকে। বেরিয়ে আসার পরেই এখানে দেখুন খাদির কুর্তি, প্রিয়জনের জন্য আপনারা এগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। ধর্মশালা বা হোটেলে চেক ইনের পরেই আমরা সবার প্রথমে আয়নামহলে গিয়েছিলাম, কারণ 12টা থেকে 3টে পর্যন্ত ওটা বন্ধ থাকে। কিন্তু প্রাগমহলে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। চলুন এরপরে আরামসে আমরা সময় নিয়ে প্রাগমহলটা দেখে নেব। এই হলো প্রাগমহল। ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশে স্বাধীনতার পূর্বে বহু রাজন্যবর্গরা তাদের রাজ্যপাটটা নিজ হাতে সামলাতেন। এখানে আসার পরে, এই ভুজে আসার পরে আপনারা জাদেজা সম্প্রদায়, জাদেজা যে কুল, সেই জাদেজা কুল শিরোমণি কচ্ছের, এটা তো কচ্ছের রিজিয়ন, এই কচ্ছের রিজিয়নের যিনি শেষ রাজা ছিলেন মহারাও শ্রী প্রাগমলজি দ্বিতীয়র স্ট্যাচুটা দেখবেন। আর ইতালীয় স্টাইলে তৈরি হওয়া এই প্রাগমহলটি 1865 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শুরু হয় এবং 1879 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। প্রধান স্থপতি ছিলেন সেন্ট ক্লেয়ার উইলকিন্স। প্রাগমহলের এন্ট্রি ফি বড়দের 70 টাকা, ছোটদের 40 টাকা, ক্যামেরা চার্জ 100 রুপিস। চলুন সিঁড়িপথ দিয়ে উপরে যাওয়া যাক। মোট 2টো তলা এখানে আছে। একতলায় পৌঁছানোর পরে আমরা দরবার হলে গিয়ে পৌঁছবো। দরবার হলে পৌঁছানোর পরে এর বিশালত্ব এবং এখানে যে ঝাড়বাতির সংগ্রহ আপনারা দেখবেন তা দেখে অবাক বিস্ময়ে মুগ্ধ হবেনই হবেন। রাজপুত বংশের জাদেজা রাজা প্রাগমলজি দ্বিতীয় এটা বানানো শুরু করেছিলেন। ওনার বানানো শুরু হওয়ার সময়ের পরে উনি প্রয়াত হন। তারপরে ওনার পুত্রের আমলে এই প্রাগমহলটা তৈরি সম্পূর্ণ হয়েছিল। তারপরে মহলের নামকরণ হয় প্রাগমহল। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। দরবার হল পার করে আমি আমার পর্যটক বন্ধুদেরকে নিয়ে আরও যে বিভিন্ন কক্ষগুলো আছে সেগুলো ভালোভাবে ঘুরে দেখেছিলাম। এইগুলো সবগুলোই একতলায় অবস্থিত। চলুন এরপরে
দোতলায় যাওয়া যাক। দোতলায় যাওয়ার পরে আপনারা এই সুদীর্ঘ ক্লক টাওয়ারটি দেখতে পাবেন। এই প্রাগমহলটা ঘুরে দেখতে দেখতে যখন গুগল সার্চ করলাম তখন জানলাম এই প্রাগমহলের যে রেনোভেশনের কাজে অমিতাভ বচ্চনজি অনেক টাকা এখানে দান বা এখানে উন্নতি কল্পে উনি দিয়েছিলেন। প্রাগমহল দেখে নিয়ে আমি আমার দলের সদস্যদেরকে নিয়ে এখন লাঞ্চের জন্য রওনা দেবো। কি খিদে পেয়ে গেছে তো? চলুন এখানে, চলুন এখানে স্থানীয় দোকানে আমরা খাওয়া দাওয়ার স্বাদ নেবো। উমিয়াজিতে যাবো, জুবিলি সার্কেলের ওখানে, জুবিলি সার্কেলের ওখানে অবস্থিত উমিয়াজি। তো চলুন যাওয়া যাক। অটো ভাড়া পড়ছে 100 রুপিস। এটা আপনারা যে আপনাদের ডান দিকে যে লেকটা এটা দেখছি, এটা হলো হামিসার লেক। এটা আপনারা ইভিনিং টাইমে এলে আরো ভালো লাগবে। তো এখানে আমরা আসবো পরে। আয়নামহল এবং প্রাগমহল দেখে নিয়ে এই যে দেখুন এ আয়নামহল, বি প্রাগমহল দেখে নিয়ে আমরা প্রাগমহল থেকে সরাসরি চলে এলাম জুবলি সার্কেলের সামনে অবস্থিত উমিয়াজিতে। এই উমিয়াজি ডাইনিং হল আপনারা গুগল ম্যাপে দিলেই পেয়ে যাবেন। এখানে 250 টাকায় আপনারা লাঞ্চটা করতে পারবেন। এই লাঞ্চের থালিতে আনলিমিটেড খাবার পাবেন। এটাতে আপনারা 250 টাকায় পেট ভর্তি করে গুজরাটি থালির স্বাদ নেবেন। তো এটা আমরা লাঞ্চ সম্পূর্ণ করে তারপরে আমরা যাব পয়েন্ট সি অর্থাৎ আর্থকোয়েক মিউজিয়ামে। তো আশা করছি ম্যাপটা আপনাদেরকে বোঝাতে পারছি। এই হলো ধর্মশালা, আয়নামহল, প্রাগমহল, তারপরে জুবিলি সার্কেলের সামনে উমিয়াজি ডাইনিং হল। চলুন ভিতরে যাওয়া যাক। এই উমিয়াজি ডাইনিং হলের গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি অটোওয়ালা দাদাদের সঙ্গে কথা বলে জেনেছিলাম এখানকার অন্যতম বিখ্যাত এই রেস্টুরেন্টটি। ভিতরে পৌঁছানোর পরে বুঝলাম আমার অটোওয়ালা দাদা যা তথ্যটা দিয়েছিলেন একদমই সঠিক তথ্য দিয়েছিলেন। এই হচ্ছে উমিয়াজি ডাইনিং হলের চিত্র। এখানে আপনারা পেট ভর্তি 250 টাকার থালি খাবেন। উমিয়াজি ডাইনিং হলের এই 250 টাকার থালিতে ভাত, রুটি, ছাশ ছিল। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার দৃশ্য। লাঞ্চ সম্পূর্ণ করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের তৃতীয় গন্তব্য আর্থকোয়েক মিউজিয়াম। আর্থকোয়েক মিউজিয়ামে লিফটে আপনারা উপরে উঠে আসবেন, তারপরে শহরের এরকম একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। এখানে এন্ট্রি ফি প্রায় 250 টাকা। হেঁটে হেঁটেই আপনাদেরকে সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখতে হবে। আমি যাইনি, এখানে মান্নাবাবু এবং রয়বাবু গিয়েছিলেন। এখানে এই মিউজিয়ামটি দেখতে প্রায় আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লেগে যাবে। 2001 সালের 26শে জানুয়ারি যখন ভুজে ভূমিকম্প হয়েছিল সে বিষয়ে তথ্য পাবেন। গেট দিয়ে বেরোনোর পরেই আপনারা এখানে অটো পেয়ে যাবেন। এখানে অটো আমাদের 5 জনের জন্য পার পার্সন 30 রুপিস করে আমাদেরকে ওদিকে এনে আমরা এখন আবার ওদিকে শহরের দিকে ফিরে যাব, স্বামীনারায়ণ মন্দির দেখতে চলে যাব। পয়েন্ট ডি অর্থাৎ 4 নম্বর পয়েন্ট স্বামীনারায়ণ মন্দিরে এসে আমরা পৌঁছলাম। এখানে ভুজে স্বামীনারায়ণ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে আপনাদের মোবাইল নিয়েই আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে এই শ্বেতপাথরে তৈরি এই স্তম্ভগুলো। আর এই স্তম্ভতে দেখুন কি সুন্দর বিভিন্ন রকমের সব মূর্তির কারুকাজ করা হয়েছে, দেবদেবীর মূর্তি বানানো হয়েছে। তো এই স্বামীনারায়ণ মন্দির দেখতে এসে আপনাদের এখানটা বেশ ভালো লাগবে। ওখানে মন্দির আর এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। তাই ভুজ ভ্রমণে এসে এই মন্দিরটা আপনারা অবশ্যই দেখতে আসবেন। একখানা দারুণ সুন্দর মন্দির আপনাদের দেখা হবে। গুজরাটের গান্ধীনগরে স্বামীনারায়ণ মন্দিরে আমি আমার পর্যটক বন্ধুদেরকে নিয়ে গিয়েছিলাম। দ্বারকাতেও স্বামীনারায়ণ মন্দির দেখিয়েছিলাম। আর এই ভুজেও স্বামীনারায়ণ মন্দিরে এসে আমার নিজের বেশ ভালো লাগছিল এবং আমার পর্যটক বন্ধুরাও অত্যন্ত খুশি হয়েছিলেন। আহমেদাবাদ, দ্বারকা, সোমনাথ এবং বড়োদরার স্ট্যাচু অফ ইউনিটির সম্পূর্ণ ভ্রমণ গাইড ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। আমি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। স্বামীনারায়ণ মন্দির দেখে নিয়ে হামিরসাগর লেকের পাশে অবস্থিত ছাত্রীতে আমরা এই মুহূর্তে চলে এসেছি। যে কোনো অটোওয়ালা দাদাকে বললে জনপ্রতি 20 টাকায় আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবেন। ছাত্রীর অভ্যন্তরে এসে যা বুঝলাম এখানে জাদেজা রাজবংশ, এখানে লাখপতজির যারা বংশের সদস্য যারা ছিলেন তাদের সমাধি এখানে তৈরি হয়েছে। আর 2001 সালে ভুজের যে এখানে
যে বিখ্যাত আর্থকুয়েক যে হয়েছিল বা কুখ্যাত আর্থকুয়েক যে হয়েছিল, তাতে এখানে অনেক কিছু ভাঙা অবস্থায় দেখতে পেলাম। তবে 2001-এর ওই আর্থকুয়েকে বা ভূমিকম্পে যেগুলো ভেঙে যায়নি, যেগুলো এখনও ঠিকঠাক আছে, সেগুলো দেখার জন্যই পর্যটকেরা এখানে চলে আসেন। আমার পেছন দিকে আছে এখানে ছাত্রী তালাও, ওখানে ছাত্রী তালাওতে একটা পুকুর আপনারা দেখতে পাবেন। আর এখানটাতে দেখুন পুরো জায়গা জুড়ে আমার দর্শক বন্ধুরা, পর্যটক বন্ধুরা এটাকে পুরো ঘুরে দেখছেন। আর এখানে কথিত আছে নাকি এখানকার রানীরাও নাকি বিদেশি আক্রমণ থেকে, বাইরের বহিরাগত আক্রমণ থেকে রক্ষা লাভের জন্য তারাও নাকি এখানে ওই কুণ্ডে, মানে অগ্নিকুণ্ডে তারা নাকি ঝাঁপ দিয়েছিলেন। তো এই হচ্ছে সম্পূর্ণ ছত্রি এরিয়াটা। এখানে দেখুন কি সুন্দরভাবে কাজ করা আছে এখানটাতে। তো এটা আপনারা অবশ্যই ভুজ ভ্রমণে এসে দেখতে চলে আসবেন, এবং অবশ্যই এটা পারলে বিকেলবেলার দিকে আসবেন। বিকেলবেলা এলে আপনাদের এখানটাতে রোদের যে তেজটা, তাপ থেকে আপনারা মানে কম তাপে আপনাদের দেখাটা হবে। চলুন খরচের হিসেবটা দিয়ে দিই। বড়োদরা থেকে ভুজের ট্রেনে ভাড়া 320 টাকা, ভুজ রেল স্টেশন থেকে মকপত জৈন ধর্মশালা 40 টাকা, ধর্মশালাতে 2 রাত্রি থাকার জন্য এক একজনের খরচ 700 টাকা, ধর্মশালা থেকে আয়নামহল, প্রাগমহল থেকে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাওয়া, তারপরে আর্থকুয়েক মিউজিয়ামের এখানে খরচটা দেওয়া রইল, আর রাত্রেবেলায় ডিনারের জন্য এখানে 100 টাকা, আর সম্পূর্ণ যে খরচটা এটা হয়েছে সেটা এখানে দেখুন 1784 টাকা। আপনাদের সমগ্র গুজরাট ভ্রমণের ট্যুর প্ল্যান এস্টিমেট আইটেনারি প্রয়োজন হলে আপনারা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই হচ্ছে সম্পূর্ণ ম্যাপটা। নির্দিষ্ট অর্থরাশির বিনিময়ে আমি ট্যুর প্ল্যান এস্টিমেট বানিয়ে দিয়ে থাকি। এখানে আমরা ডে 1-এ আয়নামহল, প্রাগমহল, আর্থকুয়েক মিউজিয়াম, স্বামীনারায়ণ মন্দির, ছত্রি সমাধি এটা দেখে নিয়েছিলাম। এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে খরচ, আর এই হচ্ছে সম্পূর্ণ ম্যাপ। ভুজের স্থানীয় রাজপ্রাসাদ ও মন্দিরগুলো দেখে নেওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম রোড টু হেভেন ঢোলাবিরা, যেখানে হরপ্পার হারিয়ে যাওয়া শহর আছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যাবেলা আমরা একই রকমের উৎসাহ নিয়ে গোটা কচ্ছের রনটা ঘুরে দেখেছিলাম। এই ভ্রমণের জন্য সারাদিনের জন্য একটা গাড়ি বুক করতেই হবে। প্রত্যেক বছর নভেম্বর থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রন উৎসব হয়ে থাকে, তাও দেখেছিলাম। শুধুমাত্র গুজরাট নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা যে কোনো জায়গার ভ্রমণের পরিকল্পনা করলে ট্যুর প্ল্যান এস্টিমেট চাইলে এবং কাগজের ম্যাপ চাইলে আমি আপনাদেরকে তা প্রোভাইড করতে পারি। এটা পেড সার্ভিস। চলুন এরপর আপনাদেরকে প্ল্যানটা বুঝিয়ে দিই। কচ্ছের রন, ঢোলাবিরা এই জায়গাগুলো দেখার জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। ডেলি জনপ্রতি 1500 টাকা। भूज शहर से हम लोगों को लेके जा रहे हैं, हमारे साथ में हैं रियाज भट्टी साहब। तो उनके साथ मेरा मुलाकात हुआ था भुज रेलवे स्टेशन पे। वो 25 साल से ये बिजनेस के साथ से वो जुड़ा हुआ है। वो एक्चुअली जैसलमेर से वो बिलोंग करते हैं, उनका दादा परदादा उधर ही रहते थे। उनका सर्विस लेके अभी तक तो हमारा एक्सपीरियंस अच्छा ही चल रहा है। बाकी उनके साथ मैं बातचीत और बाद में आप लोगों को करवाता हूँ। সকাল 6টা, 6:30, 6:45টার মধ্যেই বেরিয়ে পড়ার চেষ্টা করুন। যত সকাল সকাল বেরোবেন তত দুপুরে রোদে আপনাদের কষ্টটা কম হবে। আমরা স্থানীয় খাবার টেস্ট করলাম। মাওয়ার টেস্টটা কিরকম? ভালো, দারুণ। এখানে আমরা মাওয়া খেলাম, আর বাঙালি তো সেই জন্য একটু পকুড়ি খেতেও ভালোবাসি। স্যার একটু পকুড়ি একটু দেখিয়ে দিন। এখানে পকুড়িও আছে, আর এখানে এই যে মলহার মাবা সেন্টার দোকানটার নামও এই। এখানে আমরা পকুড়িও লিখে নিলাম, আর কুল্লড়ে চাও খাওয়া হয়ে গেছে মাটির ভাঁড়ে, আর মাওয়াও খেলাম। মানে সুজির মতন না ক্ষীরের মতন না কিরকম বলা যায়? ক্ষীর আর ছানা মিক্স করা মাওয়া একদম একদম। আর এটা খেয়ে নিয়ে এখন বাজলো 8:10। এখানে চা, মাওয়া আর এই পকোড়া খেয়ে এবার রওনা দেবো, আরও এগোতে থাকবো। এই যে খাবড়া বলে যে জায়গাটা লেখা আছে, যেটা ডিস্টেন্স 3 কিলোমিটার, এবং এইদিকে বাম দিকে যে রাস্তাটা দেখুন 26 কিলোমিটার এখানে হোয়াইট রান ওদিকে চলে গিয়েছে। আর আমরা এখন সোজা ওদিকে বেরিয়ে যাচ্ছি। এই যতগুলো আপনারা ট্রাক যেগুলো দেখছেন, এই ট্রাকগুলোতে করে বালি নিয়ে যাওয়া আসার কাজ হয়ে থাকে।
তো এখান থেকে আর 3 किलोमीटर গেলেই খাবড়া। और बारिश का पानी मिक्स हो गया है, अच्छा उसके हिसाब से ये बाजू का पानी जो है वो ब्राउन है अच्छा ब्राउन है ये, हाँ और ये राइट साइड में है जो ब्लू है। अच्छा। ये दोनों पानी मिक्स हो रहा है, अच्छा तो ये 2 मंथ के बाद पूरा सफेद रण हो जाएगा, पूरा नमक हो जाएगा, पूरा नमक हो जाएगा, मतलब ये जो अप्रैल मई में ये पूरा पानी सूख जाएगा, पूरा सूख जाएगा, पूरा सफेद हो जाएगा, पूरा सफेद भी हो जाएगा। व्हाइट हो जाएगा। बड़ा रण जो बोलते हैं कच्चा, हाँ। ये रण ये है। আচ্ছা দ্য গ্রেট রান ইসি কই कहता है, তো বড় রান ইসি কই कहता है। নাকি আমি মিজোরাম গিয়েছিলাম, তো 28টা রাজ্যের মধ্যে আমার 25টা রাজ্য ভ্রমণ হয়ে গিয়েছে। তো অনেক জায়গা রেলপথে সড়ক পথে ঘুরলেও আজকে এই যে পথটা এখন যে ঘুরছি এটা মনের মণিকোঠায় বহুদিন রয়ে যাবে। আমি রাজস্থানে তানট মাতা মন্দির দেখতে গিয়ে মরুভূমির মধ্যিখান দিয়ে এগিয়েছিলাম, আবার মিজোরাম, আবার নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে যখন ইম্ফল গিয়েছিলাম তখনও পাহাড়ি পথ বুক চিরে গিয়েছিলাম, আবার যখন কাশ্মীর ভ্রমণে গিয়েছি তখনও সেখানে গণপরিবহন ব্যবহার করে ঘুরেছি। কিন্তু এবারে এখানে গুজরাট ভ্রমণের শেষ চরণে পৌঁছানোর পরে এই যে রোড অফ হেভেন যেটা দেখছি, এই স্বর্গীয় যে পথটা এটা দেখছি, এখানে ডান দিকে জলরাশি, বাম দিকে জলরাশি, চারিদিকেই জলরাশি, এবং আমাদের পিছন দিকটাতেও ওদিকটা থেকে আমরা যে মোট যে 31 কিলোমিটার যে পথ যাচ্ছি গোটা পথটাই এরকম পথ দেখতে দেখতে এগিয়ে চলেছি। উদ্দেশ্য গন্তব্য ঢোলাবিরা। আমার তোলা ছবিগুলো এবং ইনস্টাগ্রামের ভিডিওগুলো আর ফেসবুক পেজের ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। ওখানে গেলে আপনারা আমার আগামী প্রোগ্রাম কী আছে, অবস্থান কী আছে, এছাড়া আমার সাথে ভ্রমণে যেতে চাইলে, ট্যুরে যেতে চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে আপনারা যুক্ত হতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হরপ্পা মহেঞ্জোদাড়োর যে ধ্বংসাবশেষ যেখানে আছে, অর্থাৎ যে ঢোলাভিরা আছে, সেই ঢোলাভিরা যাওয়ার জন্য আগে ওদিক দিয়ে, আমি ম্যাপে বুঝিয়ে দেবো, ওদিক দিয়ে ঘুরে যেতে হতো। পরবর্তী সময়ে এখানে রাস্তা তৈরি হয় এবং এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে স্থানীয় অধিবাসীদের অনেকটা সুবিধা হয়। তারা ওদিক থেকে এখানে এই পথ পার করেই তাদের যেতে সুবিধা হয়। 360 ডিগ্রি ভিউতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিছন দিকেও দুদিকে জলরাশি, আমাদের গাড়ির বাম দিকেও জলরাশি, আমার দর্শক বন্ধু, পর্যটক বন্ধুরা যাচ্ছেন ওনাদের ডায়ে বাঁয়েও কীভাবে এই জলরাশি। ধোলাভিরা যাওয়ার পথটা, আমরা রোড অফ হেভেনের এই পথটা এক অসাধারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। गाड़ी का जो सर्विस भुज से जो दे रहे हैं वो है मिस्टर रियाज भाई। सर जी आपका पूरा परिचय दीजिए। Hi guys, my name is Riyaz Bhatti, रियाज भट्टी, Big Boss Tours and Travels owner. बिग बॉस टूर्स एंड ट्रैवल्स ओनर। अच्छा, तो आप कितना साल से आपका ये गाड़ी का बिजनेस में आपके जुड़े हो? 25 years. 25 ईयर। सर जी इंडिया का किसी भी कोने से, या मेरा बंगाली व्यूअर्स जब यहाँ पे आएंगे वो अगर आपके साथ घूमना चाहेंगे तो आपका कॉन्टैक्ट नंबर थोड़ा बोलिए। मेरा कॉन्टैक्ट नंबर है 8758527001। अच्छा, नंबर और एक बार रिपीट कीजिए। 8758427001। अच्छा, इसी नंबर पे कॉल करके वो एडवांस बुकिंग भी कर पाएंगे, और यहाँ पे पहुँचने के बाद भी कोई अगर मेरा वीडियो देख के आपको कॉल करते हैं तो आपका सर्विस उनको मिल जाएगा। ओके रियाज भट्टी साहब जी, अभी तक तो ढोलावीरा का एक्सपीरियंस और ये पूरा जो रोड ऑफ हेवन का एक्सपीरियंस तो अच्छा ही चल रहा है। बाकी चलिए और आगे बढ़ते हैं और बातचीत होता रहेगा। थैंक यू थैंक यू थैंक यू। রোড অফ হেভেনটা পার করলাম আমরা, অর্থাৎ জলরাশির মধ্যিখান দিয়ে পার করার পরে আমরা একটা দ্বীপে গিয়ে পৌঁছলাম, আর এই দ্বীপেই অবস্থিত হরপ্পান সভ্যতার সেই প্রাচীন শহরটা। সেই প্রাচীন শহর ধোলাভিরাতে যাওয়ার আগে এদিকে ডায়ে বাঁয়ে বেশ কিছু হোটেল বা রিসর্ট দেখতে পাচ্ছিলাম। একটু আগে যে রোড টু হেভেনটি দেখলেন সেটা হয়ে আমরা এলাম বলে আমরা অনেক কম সময়ে আসতে পারলাম, না হলে আগে এই ঢোলাবেরা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে যাওয়ার জন্য অনেক ঘুরে আসতে হতো, অর্থাৎ স্থলপথে অনেকটা ঘুরে আসতে হতো। আহমেদাবাদ থেকে আসার জন্য সময়ও লাগতো অনেক বেশি।
এখানে ঢোলাবিরাতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আপনাদেরকে জানাতে চাইবো এখানে কোনো রকমের কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে এই যে হরপ্পান যে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটা যেটা আছে, এখানে দেখার জন্য বোঝার জন্য আপনাদেরকে ইতিহাসপ্রেমী না হলেও অবশ্যই বেশ কিছুটা ইতিহাস জানতে হবে। তার জন্য আপনাদেরকে গাইড নিতে হবে। কিন্তু যেখানে রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকর আছে, সে থাকলে আপনাদের সেই গাইডের খরচাটাও বেঁচে যায়। আমি এনাদেরকে আমার যতটুকু ইতিহাসের জ্ঞান আছে সেই অনুযায়ী তা বুঝিয়েছিলাম। পূর্ব দিক থেকে আমরা দক্ষিণ দিকে এই মুহূর্তে চলে এসেছি। দক্ষিণ দিকে এই যে আপনারা জলাধারটা এটা দেখছেন, এই রিজার্ভারটা যেটা দেখছেন, এটা মহেঞ্জোদারোতে যে দ্য গ্রেট বাথ যে ছিল তার থেকেও এটার আয়তনটা বেশি। আর এটার যে দৈর্ঘ্যপ্রস্থ যেটা আছে সেটাও আমি এখানে লিখে দিলাম। পূর্ব দিক দিয়ে আমরা এন্ট্রিটা নিয়েছি। দক্ষিণ দিকে এই যে রিজার্ভার আপনারা দেখছেন, এটার সঙ্গে গোটা শহর এটার সরাসরি সংযোগ ছিল। তার মানে গোটা শহরের যে মূল যে জল দান যে করতো সেটা এই রিজার্ভার থেকেই যেত। মোট এখানে 5খানা রিজার্ভার আছে, তার মধ্যে এটাই সবথেকে বড়। এদিকটাতে মোট 3খানা, আপনাদের পাশে পিছন দিকে এটা, ওদিকে আরেকটা আর ওদিকে আরেকটা, মোট 3খানা এখানে আছে। আর ওদিকে পূর্ব দিকে আরেকটা আমরা দেখলাম। তো মোট 5খানা এখানে এরকম রিজার্ভার আছে। আমরা পূর্ব দিক দিয়ে প্রবেশ করেছি। আর এদিকে এই যে গেটটা এটা দেখছেন, এটা হলো সাউথ গেট। রিজার্ভারকে বাম হাতে রেখে এই সাউথ গেটকে ডান হাতে রেখে আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাচ্ছি। চারদিক দিয়ে এখন ঘুরে ঘুরে যখন যাচ্ছি, তখন এখানে আপনারা প্রায় 4 মিটার গভীর এই যে জায়গাটা যেটা দেখছেন, এটা কুয়ো কিন্তু নয়, ওনারা কুয়ো ভাবছিলেন, এটা হচ্ছে গ্র্যানারি। দেখুন সাথে থাকা মিস্টার সাহাবাবু, উনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি করতেন। ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারতবর্ষের বিভিন্ন মানুষকে রেশনিং ব্যবস্থার মাধ্যমে অন্নবন্টনের ব্যবস্থাটা করতেন। ঠিক সেইভাবেই এখানে সিটাডেলে যারা থাকতেন তাদের যে খাদ্য বন্টনের জন্য এখানে এটা তৈরি করা হয়। এখানে 4 মিটার গভীরতাযুক্ত 4টে এরকম গ্র্যানারি করা আছে। এখানে আমি বোঝাতে ভালোভাবে পারছি তো? একদম। তো আপনারা আমার সঙ্গে যখন গুজরাট ভ্রমণ যখন করবেন, আমি বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে এইভাবে তার ঐতিহাসিক গুরুত্বটাও বুঝিয়ে দেবো। তার মানে আপনারা যখন দ্বারকাতে এসেছিলেন সেখানে পৌরাণিক গল্পও শুনিয়েছি। আপনারা যখন আমার সঙ্গে ঘুরলেন, সোমনাথ মন্দিরও নিজে হাতে ধরে নিয়ে গেছি। আর এখানেও আপনাদেরকে পৌরাণিক ঐতিহাসিক যে গুরুত্বটা সেটা বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারছেন তো? এটা একদমই বলুন ভালোভাবেই বুঝতে পারছি। সেই সহজ সরল ভাষায় ভালোভাবে সব একদম। এটা আমি একদম প্রচারের জন্যই এটা আমি তুললাম। আগামী দিনে আপনারা যারা ভ্রমণে যারা আসবেন, এই ভিডিওতে প্রমাণ দেখুন। ওই একজনকে দিয়ে দিলাম বা বলে দিলাম যে আপনারা ভিতরে চলে যান, দেখে চলে আসুন। আপনারা 800 টাকা দিয়ে আপনাদেরকে গাইডের চার্জ দিয়ে আপনাদেরকে ঢুকতে হতো, কিন্তু আমি আমার নিজের যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে ওনাদেরকে তা বোঝানোর চেষ্টা করেছি। আমরা এখন পশ্চিম দিকের পার্টে চলে এসেছি। আপনাদের পিছন দিকে এখানে প্রায় অনেকগুলো সংখ্যক এখানে ঘর মতন করা আছে। তো এই যে সংখ্যক ঘরগুলো এখানে করা হয়, এখানে ঢোলাবিরাতে যারা লাস্ট যে সমস্ত মানুষজন যারা ছিলেন তারা এখানে ছিলেন। তার মানে এদিক দিয়ে আসার পরেই আমরা এসে পৌঁছলাম একদম এই ঢোলাবিরা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে। আপনারা এখন যে জায়গাটাতে আছেন, এখন দক্ষিণ পশ্চিম কোণে আপনারা দাঁড়িয়ে আছেন। এবং এই দক্ষিণ পশ্চিম কোণে ম্যাডামের ডান হাতে যেটা আছে, এখানে মোট 2টো ওয়াটার ট্যাঙ্ক আছে। বুঝতে পারছেন তো? আপনার ঠিক ডান হাতে এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, ওখানে একটা ওয়াটার ট্যাঙ্ক। এই 2টো ওয়াটার ট্যাঙ্কে ওই যে বাইরে যেটা দেখে এলেন আপনারা, ওই রিজার্ভার থেকে এখানে জলটা আনার ব্যবস্থা করা হতো। প্রায় 4 মিটার ডায়ামিটারের এটাই হলো সবথেকে বড় সবথেকে বড় কুয়োটা হচ্ছে এখানেই অবস্থিত। রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের জীবনে প্রথমবার কোনো হরপ্পান সাইটে আসা। আমরা ঢোলাবিরা এসে পৌঁছেছি। এখানে খাদিরবেট নামক এই যে দ্বীপটা, এই দ্বীপটা আসতে গিয়ে আমরা ওদিকে দ্য গ্রেট লেকটা, কচ্ছের যে লেকটা সেটা পার করে এলাম। ওদিকে রোড অফ হেভেনটা পার করে আসার পরে এখান থেকে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। ওদিকটাতে পাকিস্তান সীমান্ত, আর আমরা এখন আছি এই হরপ্পান সাইটে। আমাদের ওদিকের ভ্রমণও ভালো হয়েছিল। আর এদিকে যে আমরা 5 জন যে চলে এসেছি, ভ্রমণ আমাদের খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। তো আপনারা দেখুন এদিককার পুরো সম্পূর্ণ ভিউখানি। সম্পূর্ণ জায়গাটা আমাদের দেখা হয়ে গেল। কতক্ষণ লাগলো? মোটামুটি 1 ঘন্টা।
হ্যাঁ, 1 ঘন্টার উপরে একটা সময় আপনাদেরকে দিতে হবে এবং আপনারা পারলে সাদা হালকা ফুলকা সুতির বস্ত্র পরে আসবেন, সে যে ঋতুতেই আপনারা আসুন না কেন, তাহলে আপনাদের ভালো হবে। আমাদের এই প্রাচীন ইতিহাস আমাদের আগামী প্রজন্মকে বোঝাতে হবে, জানাতে হবে। এখানে স্কুলের ছাত্রদেরকে ঢোলাবিরা এই ক্ষেত্র দেখতে আসার এই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। ঢোলাবিরাকে বিদায় জানিয়ে এরপরে আমরা আবারও রোড টু হেভেন হয়ে এখন এগিয়ে যাচ্ছি কালাদুঙ্গারের পথে। কালাদুঙ্গার একটা পাহাড়ের মতন জায়গা, সেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছবো। চলুন ফেরা যাক। ফিরতি পথে আমরা যখন রোড টু হেভেন হয়ে আসছিলাম তখন ওই দূরে ডান দিকে কালাদুঙ্গার পাহাড় দেখা যাচ্ছিল, বাঁয়ে ডাঁয়ে এই যে দেখুন পাহাড়ের রূপরেখা দেখা যায়। আর এই পথে যখন কালাদুঙ্গারের পথে যখন যাচ্ছি তখন কর্কটক্রান্তি রেখাকে আমরা একটু পরেই অতিক্রম করব। দেখুন এখানে ঢালু পথ আছে কিন্তু গাড়িটা পিছনে যাচ্ছে। গাড়ি পিছনে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো গাড়ি তো পিছনে যাচ্ছে। अच्छा मैग्नेटिक जोन भी बढ़ जाएगा सर, देखो। हाँ 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 बढ़ रहा है। अच्छा अच्छा अच्छा। কালাদুঙ্গার যাওয়ার পথে এখানে পড়বে ম্যাগনেটিক জোন। ম্যাগনেটিক জোনটা কি, এখানে উঁচু পথ হলেও এদিকটাতে উঁচু পথ হলেও গাড়ি কিন্তু এদিকে পিছিয়ে আসবে, মানে ঢালু হলেও ঢালুর উল্টো দিকে ম্যাগনেটিক জোন হওয়ার কারণে পিছিয়ে নিয়ে যাবে। আর এখান দিয়ে কর্কটক্রান্তি রেখাটা চলে গিয়েছে ভারতবর্ষের মোট 8টা রাজ্যের উপর দিয়ে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরামের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা পার হয়েছে। কালোদুঙ্গার এই শব্দটির অর্থ হচ্ছে কালো পাহাড়। আর এখানে আসার সময় আপনারা পিছন দিকে দেখুন, ওদিকটা দেখুন, পুরো সফেদ রনের পুরো ভিউটা দেখা যাচ্ছে। কালাদুঙ্গার পাহাড়ে পৌঁছানোর পরে আপনারা একখানা মন্দির দেখতে পাবেন। আমরা মধ্যাহ্নভোজন কোথায় করব ভাবছিলাম, আমাদের ড্রাইভার দাদা বললেন ওখানে মন্দিরের ওখানে পৌঁছানোর পরে নিচে একটুখানি সিঁড়ি পথে দিয়ে নেমে যাওয়ার পরে ওখানে অন্নগ্রহণের ব্যবস্থা আছে। মন্দিরের ওখানে পার্কিং থেকে হেঁটে হেঁটে এদিকে চলে এলাম। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে ওদিকে শৌচালয় আছে, আর এখানে আছে ভোজনালয় আছে। এখানে এলে আপনারা প্রসাদ এখান থেকে পেয়ে যাবেন। চলে আসুন, দলকে নিয়ে আমি আসছি, এখান থেকে ওরা নিয়ে প্রসাদ খাবে। সুজি, ডাল, ভাত, পুরি, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে দেখুন পরিবারের লোকজন সবাই এখানে হচ্ছে। তা আপনারা যখন এখানে আসবেন এখানেই অন্নগ্রহণটা করে নেবেন। টাইম 1টা 20 মিনিট। এরকম প্রসাদের অভিজ্ঞতা হবে একদমই আশা করিনি। প্রসাদ খেতে খেতেই ওনারা পাখিদেরকেও খাবার দিলেন। ওনারা দেখুন এখানে খাওয়া দাওয়া করছে আর কালোদুঙ্গার পাহাড়টাও দেখা যাচ্ছে। এরকম একটা অভিজ্ঞতা যে হবে খাওয়া দাওয়ার, এটা কি আশা করেছিলেন? আমিও আশা করিনি, ওটা আমার জানাও ছিল না। তো এসে এটার যে অভিজ্ঞতা অর্জন করলাম, এটাও আমি পর্যটক বন্ধুদেরকে বলবো আপনারা এখানে এইভাবে অন্নগ্রহণটা ওনারাও সারতে পারেন, তাই তো? তো অভিজ্ঞতা ভালো, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। কচ্ছি পাগড়ি, আচ্ছা, এটা কচ্ছ দেশে এসে আপনারা কচ্ছতি পাগড়ি, আপনারা কচ্ছি পাগড়িটা আপনারা পরে নিয়েছেন। আপনারা উটের পিঠে চলে গেছেন আমার দর্শকরা, আমার বন্ধুরা, পর্যটক বন্ধুরা। চলে যাবি উঠে অল দ্য বেস্ট। হ্যাঁ, ধরে থাকুন হ্যাঁ, ভালোবাসা, শুধু ভালোবাসা। এবারে দুজন একটুখানি দুটো হাত ধরে একটুখানি ঘুরে নিন, দুটো হাত ধরুন, হ্যাঁ একটু গোল ঘুরুন, হ্যাঁ এমনি, ওই ভালোবাসা, শুধু ভালোবাসা। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে দেখুন পিন্টু চিত্রকর কিভাবে দলকে আনন্দে খুশি করার চেষ্টা করছে। দুজন পাশাপাশি হয়ে যান, দিয়ে ওনার কাঁধে হাতটা রাখুন। হ্যাঁ, ইয়েস, এই তো সুন্দর হয়েছে, ভালো লাগছে, আনন্দ পাচ্ছেন তো? সেই আর সাথে আমরা এরকম পোশাক পরে মজা আনন্দ করছি। ভালোবাসা, শুধু ভালোবাসা। এরকমই ভালোবাসায় থাকুন, রঙিন থাকুন, আনন্দে থাকুন, কালারফুল থাকুন, আর ভ্রমণে থাকুন, আর পিন্টু চিত্রকরের সঙ্গে এইভাবে আনন্দ একদম। থ্যাংক ইউ। পার্কিং এরিয়াতে পৌঁছানোর পরে ওখানে দত্তাত্রেয় মন্দির দেখে নেবেন। তারপরে মোটামুটি 70 থেকে 80 মিটার হেঁটে আসার পরে আপনারা এই পয়েন্টে এসে পৌঁছবেন।
এই টপ পয়েন্টে এসে ভিউ পয়েন্টে এসে আপনারা 360 ডিগ্রি ভিউটা কচ্ছের রনের পেয়ে যাবেন। আপনারা দেখুন ওদিকটাতে জলরাশি আর এদিকটাতে এই যে পাহাড়ের মতন যে পাড়টা আছে। তো আমরা এই মুহূর্তে এখন যেখানে আছি এটা হলো কালাদুঙ্গারের একদম টপ পয়েন্ট, যার উচ্চতা 458 মিটার। আর এদিক থেকে আপনারা ওদিকটাতে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন জুম করে দেখাচ্ছি, সাদা ওদিকে যে লবণাক্ত যে ভূমি সেটা দেখা যাচ্ছে, আর এদিকে পাকিস্তানের অংশটা বা এদিকে যে জলরাশিটা এটাও পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই হচ্ছে কচ্ছের রণ ভ্রমণে এসে, গ্রেট রণ ভ্রমণে এসে আর এই কচ্ছ জেলাতে এসে এখানকার যে পাহাড়ের যে উচ্চতম যে বিন্দুটা সেটার তথ্য আমি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরলাম। খরচটা বুঝিয়ে দিই। ভুজ থেকে ঢোলাবিরা, কচ্ছের রণ, ওদিকে কালাদুঙ্গার, এই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম। গাড়ি ভাড়া এসি 5,500 থেকে 6,000 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে উইথ টোল ট্যাক্স। তাহলে জনপ্রতি 4 জন যদি হন 1500 টাকা, যদি 6 জন হন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু কম হবে। ব্রেকফাস্ট, তারপরে এখানে এই যে আমরা যে ফেস্টিভ্যালের জন্য যে বাসে চেপেছিলাম সেটাও আমি একটু পরে আপনাদের সামনে তথ্যটা তুলে ধরবো। রণ উৎসবের বাসের তথ্যও তুলে ধরবো। তো চলুন এরপরে ম্যাপটা বুঝিয়ে দিই। আমরা এখানে এই যে ঢোলাবিরা দেখে নিয়ে, কালাদুঙ্গার দেখে নিয়ে কচ্ছের রণে এসে পৌঁছলাম। এই হচ্ছে ম্যাপটা। এই হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াতে পৌঁছানোর পরেই এখানে কাউন্টার করা আছে। কাউন্টার থেকে আমি একটা এমনি সাধারণ ফর্মটা নিলাম। সাধারণ ফর্মে 1 জন 2 জন 3 জন আপনারা যতজন থাকবেন সবার নামটা ওখানে লিখবেন। যে কোনো আই কার্ড, যদি ওখানে ভোটার কার্ড লেখা আছে, আধার কার্ড আর ভোটার কার্ডের এখানে নম্বরগুলো বা পাসপোর্ট বা লাইসেন্সের নম্বর দিয়ে দেবেন। লাইসেন্সের নম্বর দিয়ে দেওয়ার পরে 100 টাকা হচ্ছে আপনাদের এন্ট্রি ফি। আর এই যে বাসগুলো যেগুলো আছে এগুলোর এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা, মানে বাসের সার্ভিস 140 টাকা জনপ্রতি। আমাদের 5 জনের জন্য 14 5 70, 700 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। এরপরে এখান থেকে আরও প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত আমরা ওইখানে জায়গাটায় যেখানে মানে যেখানে সাদা বালির যে জায়গাটা আছে সেখানে আমরা যাব। চলুন যাওয়া যাক। এখানে কন্ডাক্টর দাদাকে দিলাম, উনি এখানে ড্রাইভার দাদাকে সেটা দিয়ে দিলেন। এটা ওখানে গিয়ে বিএসএফ জওয়ানদেরকে কাগজটা দেওয়া হবে। যত সংখ্যক লোকজন আমরা যাচ্ছি সেটা ওখানে জমা করব। सॉरी सर जी, आपका नाम? चेतन आहिर। अच्छा, चेतन आहिर। तो ये है हमारे सारथी दादा, ये हमको अभी लेके जा रहे हैं व्हाइट रन के तरफ। तो चलिए अभी हम लोग चलते हैं। এখন 4:35 আমাদের বাসটা ছাড়লো। যে টিকিটটা আমরা ওখানে করেছিলাম, যে প্রিন্ট আউট যেটা পেয়েছিলাম সেটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। ওটাই ওখানে বিএসএফ জওয়ানের ওখানে ওনারা দেবেন, স্টপ फॉर एंट्री। ये बॉर्डर का भी ये चेक पोस्ट भी है और यहाँ पे হোয়াইট ডেজার্ট রোডও লেখা हुआ है। ये এটাকে এই গেট অতিক্রম করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। यहाँ से कितना किलोमीटर? 4 किलोमीटर। 4 কিলোমিটার। যতজন ওখানে ছিলেন সবাই এখানে বসে গেছি আমরা, আমিও আছি। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এখান থেকে 4 কিলোমিটার যাওয়ার পরে আমরা 4 কিলোমিটার जाने के बाद सफ़ेद वाला दिखेगा। আরেকটা লক্ষণীয় বিষয়, ওখানে সমস্ত ব্যবস্থাগুলোর জন্য দেখুন ইলেকট্রিকের লাইন করা হয়েছে। এখানে দেখুন ইলেকট্রিকের পোস্টগুলো আছে। আচ্ছা আচ্ছা। নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। 2026-এর 1 মার্চ আমি চলে এসেছি ভারতবর্ষের বৃহত্তম লবণের মরুভূমিতে, হ্যাঁ, কচ্ছের রণে। গত 2023-24 সাল থেকে আমি চেষ্টা করছি কচ্ছের রণে গিয়ে এরকম অসাধারণ সূর্যাস্ত দেখব এবং পূর্ণিমা রাত্রে এখানে সময় কাটাবো। ভারতবর্ষের বৃহত্তম জেলা কচ্ছে পৌঁছানোর পরে এখানে আমি লবণ দেখলাম। খাবারের রান্না যদি ভালো না হয় তাহলে কোনো কিছুই ভালো হয় না যদি এই লবণটা ঠিকঠাক না পড়ে। আর ভারতবর্ষের এই জায়গাতেই সবথেকে অধিক লবণ উৎপন্ন হয়। আর এখানে আসার পরে 4 মার্চ এখানে
রণ উৎসব শেষ হওয়ার আগে আমরা 1 মার্চ পৌঁছে গিয়েছি। ওদিকে সূর্য একটু আগেই অস্ত গেল। আর এখানে দেখুন দেশ কা নমক, এখানেই লবণ এইভাবে কচ্ছের রণে উৎপাদিত হয়। আর ওদিকটাতে ওখানে চাঁদ মামাকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে 2026-এ পিন্টু চিত্রকরের প্রথমবারের জন্য একটা নূতন জায়গা ভ্রমণের গল্প। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকর প্রথমবারের জন্য কচ্ছের রণে এসে পৌঁছলো, রণ উৎসবের শেষ হওয়ার 3 দিন আগে এসে পৌঁছলো। আর এখানে অসাধারণ সূর্যাস্ত দেখলো। আর সাথে এরকম এই যে লবণ হাতে নিয়ে দেখছি, যেটা আমি বরফ হাতে নিয়ে দেখেছিলাম বিভিন্ন পাহাড়ে গিয়ে। আর ওদিকে চাঁদ মামার এই সুন্দর রূপ, অসাধারণ এক সন্ধ্যাবেলা কাটাচ্ছি। হোয়াইট রনে সূর্যাস্ত এবং পূর্ণিমার চাঁদের আলোক দেখে নিয়ে এরপরে এই কচ্ছের রণকে বিদায় জানানোর পালা এসেছিল। আপনারা আগামী 2026-এর নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে যদি যান, সেক্ষেত্রে এখানে রণ উৎসবের এই অপরূপ সৌন্দর্য এবং উৎসবটা আরও ভালো উপভোগ করতে পারবেন। इवनिंग तक हमारे लिए वेट करते रहे इसके लिए बहुत बहुत धन्यवाद। आपका नाम है और फिर से एक बार बोल दीजिए। रियाज भट्टी, रियाज भट्टी। और कंपनी का नाम? बिग बॉस टूर्स एंड ट्रैवल्स ओनर। एकदम वहाँ पे देखिए बिग बॉस का वो पूरा लोगो भी है वहाँ पे। कॉन्टैक्ट नंबर 8758427001। ওকে। রণ উৎসবের একদম শেষ লগ্নে আমরা এখানে এসে পৌঁছেছিলাম, তাই ভিড়টা এত কম পেয়েছিলাম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে এখানে আরও অধিক বেশি ভিড় হয়ে থাকে। যেতে যেতে এখানে বিভিন্ন ক্যাম্পও এখানে আছে। আপনারা টেন্ট সিটির বদলে এই যে ক্যাম্পগুলো যেগুলো আছে, এখানেও আপনারা এই বিভিন্ন ক্যাম্পগুলোতেও এখানে স্টে করতে পারেন। এখানে বিভিন্ন মানের ট্যুর প্ল্যান এস্টিমেটে আবার আপনাদেরকে বুঝিয়ে দিই। ভুজ থেকে ঢোলাবিরা, কচ্ছের রণ, রোড টু হেভেন, কালাদুঙ্গার, এই সমস্ত জায়গাগুলো দেখার জন্য সারা দিনে গাড়ি ভাড়া, 4 চাকা গাড়ি ভাড়া, যাওয়া আসা, রিজার্ভ গাড়ি ভাড়া, ওখানে ভুজে ফিরে এসে ডিনার করা, এই সমস্তগুলো নিয়ে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 2540 টাকা। কাশ্মীর থেকে কন্যাকুমারী ট্যুর প্ল্যান এস্টিমেট চাইলে ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদেরকে সার্ভিস দিতে পারে। এর পরের দিন আমরা এখান থেকে চলে গিয়েছিলাম এই ঢোলাবিরা, কচ্ছের রণ, ভুজ দেখে নেওয়ার পরে আমরা ভিরামগাম হয়ে মোধেরা সান টেম্পল এবং পাতনে রানী কি ভাব দেখার জন্য চলে গিয়েছিলাম। রেলপথে আমরা ভিরামগাম যাব, তারপরে সড়ক পথে পাটন, আবার পাটন থেকে রেল পথে আমরা ফিরে আসব আহমেদাবাদ। চলুন এরপরে মোধেরা সান টেম্পল এবং রানী কি ভাবের গল্প শুরু করা যাক। প্রথমবারের জন্য বন্দে মেট্রোতে চাপবো, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসে চড়লে আপনারা সাধারণত ট্রেনের সিট নম্বর যুক্ত টিকিট কেটে থাকেন, কিন্তু এখানে সেই আনরিজার্ভ টিকিট যেরকম কাটি 380 টাকার টিকিট কেটে নিয়েছি। ম্যাডাম এবং স্যার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলেন, সেই জন্যই আমরা চলে আসতে পারি। থ্যাংক ইউ স্যার সাহাবাবুকে। তো সেই জন্যই আমরা এখন এখান থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে এই ট্রেনটি যায়। আমরা পথে যেতে যেতে বিরামগামে নেমে যাবো, ওখানে নেমে আমরা মোধেরা সান টেম্পল এবং রানী কি ভাব দেখতে যাবো। তো এই হচ্ছে বন্দে মেট্রো, প্রথমবারের জন্য এই অভিজ্ঞতাটা হবে। বন্দে ভারতে তো আমি নিজে চড়েছি, অনেকেই চড়েছেন, কিন্তু বন্দে মেট্রো মানে এরকম সাধারণ লোকাল ট্রেনের মতন টিকিট কেটে, যদিও ভাড়াটা অনেকটাই 380 টাকার টিকিট কেটে এইভাবে যাত্রাটা প্রথম অভিজ্ঞতা হবে। চলুন যাওয়া যাক। নমো ভারত র্যাপিড মেট্রোতে আমরা আহমেদাবাদে না গিয়ে নেমে গেলাম বিরামগাম জংশনে। এই বিরামগাম জংশনে এসে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন রওনা দেব বাই রোড, সড়ক পথে আমরা যাব মোধেরা। স্যার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? একদম। তো এখান থেকে আমরা মোধেরা যাওয়ার জন্য বাস কিভাবে পাওয়া যায় চলুন দেখি। গণ পরিবহনে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যগুলোর দিকে। চলুন যাওয়া যায়। এই হচ্ছে বিরামগাম জংশন রেল স্টেশন। 10:30টায় ওখানে বাসে চেপেছিলাম, এখন মোধেরাতে এসে পৌঁছেছি। মোধেরায় পৌঁছলাম 12টা 25 মোধেরা বাস স্ট্যান্ডের সামনে অটোওয়ালা দাদার সঙ্গে কথা বললাম। অটোওয়ালা দাদা বললেন পার পারসন 10 টাকা করে ওখানে সান টেম্পলের ওখানে উনি ছেড়ে দেবেন। এই হচ্ছে মোধেরা বাস স্ট্যান্ড। আর মোধেরা বাস স্ট্যান্ডের এখানে সূচনা আছে, এখানে ওয়াশরুম আছে। এখান থেকে চলুন আমরা যাব এখন মোধেরা সান টেম্পল। চলুন। এই হচ্ছে। জয় জগন্নাথ।
কেন জয় জগন্নাথ বলছি জানেন তো? কারণ আমরা পুরী ভ্রমণে গেলে, কোণারকে গেলে সূর্য মন্দির দেখে থাকি, আর গুজরাট ভ্রমণে এসে আপনারা একটা সুবিখ্যাত সূর্য মন্দির দেখতে চলে আসবেন। তো চলুন সূর্য মন্দির দেখতে যাওয়ার জন্য যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ওখানে মোধেরা বাস স্ট্যান্ড থেকে পার পার্সন 10 রুপিসে আমরা 50 টাকা অটোয় করে এখানে চলে এলাম। সামনে ওখানে একটা রেস্টুরেন্টে লাগেজগুলো রেখে দিয়েছি। চলুন এখানে ভিতরে যাওয়া যাক। গণপরিবহন ব্যবহার করে পিন্টু চিত্রকর ঘুরে বেড়ায়। এখানে আমার দল আমার সঙ্গে প্যাকেজে ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে এখন আমরা নিজেরাই সবাই আমরা পর্যটক হয়ে গিয়েছি, ইউটিউবার হয়ে গেছি, কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি। নিজেরাই খুঁজতে খুঁজতে বাস স্ট্যান্ড থেকে কীভাবে অটোয় করে আসা যাবে নিজেরাই, আমি নিজেও খুঁজছি, ওনারাও আমার সাথে হেল্প করছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। কষ্ট আমার হচ্ছে, তবু ওনারাও কষ্ট করার জন্যই এসছেন। তবে এতে মজাটা হচ্ছে যে সেই ট্র্যাডিশনাল ট্যুরটা নয়, যেখানে সব কিছুই একদম মানে প্রস্তুত অবস্থায় থাকা, এই ব্যাপারটা এখানে নেই। এখানে হচ্ছে এইভাবেই একজন ট্রাভেলারের জীবন যেমন চলে সেইভাবে এখানে ঘুরে বেড়ানো হচ্ছে। এদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমি বহু মন্দির দেখেছি। উত্তর ভারতীয় রীতিতে তৈরি মন্দির দেখেছি, আবার খাজুরাহোর টেম্পলে গিয়েছি, মহাবলীপুরমে ওখানে গিয়েও আমি বিভিন্ন দক্ষিণ ভারতীয় রাজাদের মন্দির দেখেছি। কিন্তু এই গুজরাট ভ্রমণে এসে সোমনাথ দ্বারকার পরে যখন এই সান টেম্পল, মোধেরা সান টেম্পলে এসে পৌঁছলাম, এই এক অদ্ভুত স্টাইলের তৈরি মন্দির দেখতে পাচ্ছি। সামনে ওখানে দেখুন, ওটা হলো সূর্য মন্দির। আর ওখানে ওই যে ওটা একটা যে দুটো যে দোয়ার মতন যে অংশ যেটা দেখছেন স্তম্ভ, ওইটা আগে ঠিকঠাক ছিল, ওটা পরবর্তীতে কোনো আক্রমণে হয়তো ভেঙে গিয়েছে। আর এই যে সম্পূর্ণ জায়গাটা দেখুন, এখানে মাঝখানে জল আর বিভিন্ন ছোট ছোট মন্দির এখানে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে সম্পূর্ণ অংশখানি। তো আপনারা সান টেম্পলটা গুজরাট ভ্রমণের পরিকল্পনা করলে এইভাবে ওদিকে ভুজ কচ্ছের রণ দেখার জন্য চলে আসতে পারেন। এই যে স্তম্ভ মতন দেখছেন, এটা কীর্তি স্তম্ভ বলা হচ্ছে। আর এর উল্টো দিকে এর সামনে যে কুণ্ডটা এটা আছে, এটার নাম হচ্ছে সূর্যকুণ্ড বা রামকুণ্ড। এটার দৈর্ঘ্য 176 ফিট এবং প্রস্থ 120 ফিট। এদিক দিয়ে আসার পরে এখানে আপনারা মন্দিরে এসে পৌঁছবেন। মন্দির 1026 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। চালুক্য রাজা ভীমা ওয়ান এই মন্দির নির্মাণ করেছিলেন। ভারতবর্ষে এই মোধেরা সান টেম্পলের মতন সূর্য মন্দির, এত বড় সূর্য মন্দির কোণারক ছাড়া আপনারা দেখতে পাবেন না। আর এখানে কোনো পুজো হয় না, এটা একটা পরিত্যক্ত মন্দির। এখানে আসার পরে আপনারা এখানেও কারুকার্য দেখুন। এখানে উপর থেকে নিচ পর্যন্ত এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি করা আছে। এই হচ্ছে সম্পূর্ণ কারুকার্য। এই চলুন একটু ভিতরেও নিয়ে যাই। এই মুহূর্তে ভিতরে চলে এসেছি। এটা মরু গুর্জর স্টাইলে তৈরি হয়েছে। এখানে কোনো দেবদেবীর পুজো হয় না, পরিত্যক্ত মন্দির, আগেই বলেছি। তো এই হচ্ছে এখানকার কারুকার্য। খাজুরাহোতে যেমন আমরা বিভিন্ন মূর্তি দেখি, এখানেও সেই স্টাইলকে ফলো করা হয়েছে। এই হচ্ছে নর্তকী থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর বাইরেটায় আসার পরে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। আশা করছি আমি কারুকার্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। मोधेरा सन टेम्पल के एकदम ऑपोजिट में ही स्थित है द सन ग्लोरियस। सर जी नमस्कार। जी नमस्कार। यहाँ पे आपका स्टाफ को मैं जब बोला था कि हमारा लगेज को रखना है और यहाँ पे लंच करना है, तो आप लोगों से मुझे बहुत ही हेल्प मिला। लेकिन कुछ लोग अगर मोधेरा सन टेम्पल देखने के लिए आएंगे, वो अगर यहाँ पे रुकना अगर चाहेंगे, तो उनके लिए क्या व्यवस्था है? जी, आप एक्चुअली जब महसाना से 18 किलोमीटर लगता है ये सन टेम्पल्स मोढेरा, तो जो सन टेम्पल्स मोढेरा के बिल्कुल एग्जैक्ट यानी वॉकिंग डिस्टेंस 50 मीटर के दूरी पे ये रेस्टोरेंट, होटल एंड रेस्टोरेंट्स है। ओके, एक्चुअली देखिए मोधेरा सन टेम्पल में यहाँ पे इवनिंग शो होता है, उसका फ़ोटोज़ वीडियो आपके पास अगर कुछ होता है तो मैं ले लूँगा। तो वो अगर देखना है तो यहाँ पे रुकना ही
अच्छा होगा, इसलिए मुझे लगा कि ये इन्फॉर्मेशन मैं दे दूं। तो आपके यहाँ पे डबल बेड ट्रिपल बेड रूम मिल जाता जी, है? यहाँ पे डिलक्स और सुपर डिलक्स 2 टाइप के रूम रूम है। मिल जाता है। और यहाँ पे आप जैसे मॉर्निंग में आए तो आप स्टे करके भी इवनिंग में जब भी लेजर शो होता है, हाँ, यहाँ पे अच्छा। 7:20 को लेजर शो होता है। हाँ। तो बहुत ही अच्छा रंगारंगीन प्रोग्राम्स होते हैं यहाँ पे, और इवेंट्स भी होते हैं, गवर्नमेंट की तरफ से ऑर्गेनाइज भी होते हैं। ओके, अच्छा, यहाँ से मैं कार्ड ले रहा हूँ, एकदम ऑफिशियल कॉन्टैक्ट कार्ड। सर जी नंबर थोड़ा सा बोल जी, दीजिए। हमारी द सन ग्लोरियस होटल एंड रेस्टोरेंट का नंबर है 9512524311। अच्छा, कोलकाता से मेरा बंगाली व्यूअर्स या इंडिया का किसी भी कोने से लोग अगर यहाँ पे आके रुकना चाहे तो आराम से रुक जी, सकते हैं। most और welcome। और हम लोगों का जो लंच जो था वो भी अच्छा ही था, तो খাবার দাবার ভালো ছিল তো? ভালো ছিল খাবার। एकदम एकदम। तो मेरा गेस्ट लोग भी बोल रहे खाना अच्छा ही था। थैंक यू थैंक यू थैंक यू, नमस्कार नमस्कार नमस्कार, फिर मिलेंगे। তো আপনারা এখান দিয়ে দেখুন, এই জায়গাগুলো আপনাদের দেখা হবে। আর আপনারা উপরে গেলে ওখানে গেলে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাবেন। চলুন আমি রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। ওদিকে সান টেম্পল আর এখানে আছে রেস্টুরেন্ট এরিয়াটা। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে বসে আমরা আমাদের লাঞ্চটা সম্পূর্ণ করলাম, এখানে বসে লাঞ্চ সম্পূর্ণ করলাম। আর এখানেই অবস্থিত ওদিকে সান টেম্পল। এখানে মোধেরা সান টেম্পল ভ্রমণে এসে আর রানী কি ভাব দেখতে এসে আপনারা এখানে মোধেরাতে দারুণ একটা প্রপার্টিতে স্টে করতে পারেন। এদিকে আছে ডবল বেড রুমটা, এসি আছে, এলইডি টিভি আছে, একটা মিরর আছে, এখানে জামা কাপড় রাখতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এদিকে ওয়াশরুমটাও এদিকে আছে। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড, গিজার, এখানে মিরর, এছাড়া বেশি নেই। হচ্ছে সম্পূर्ण रूमটির आयतन। यहाँ पे एक पुरस्कार का एक स्टूडियो हुई दिख रहा था, ये पुरस्कार कब मिला? जी, एक्चुअली रिसेंटली अभी 15 डेज पहले हमको ये गुजरात फर्स्ट न्यूज़ चैनल से मिला हुआ है। সকালবেলায় ভুজ থেকে বেরিয়েছিলাম, ট্রেনে বিরামগাম জংশন পৌঁছেছিলাম। বিরামগাম থেকে আমাদের মোধেরা সান টেম্পল দেখা হয়ে যায়। মোধেরা থেকে আবারও আমরা সড়ক পথে এখন যাচ্ছি জেলা সদর পাটন। ওখানে আছে রানী কি ভাব। উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই পাটনেই অবস্থিত রানী কি ভাব। এখন সময় হলো দুপুর 2:25। পরিকল্পনা হচ্ছে এরকম দুপুরের মধ্যেই আমরা পাটন পৌঁছে যাব, বিকেল এবং সন্ধ্যার মধ্যেই আমাদের রানী কি ভাব দেখা হয়ে যাবে। তারপরে আমরা সন্ধ্যার ট্রেনে পাটন রেল স্টেশন থেকে খুব সহজেই পৌঁছে যাব আহমেদাবাদ বা সবরমতী রেল স্টেশন। এখানে টিকিট কাউন্টার, আপনারা 35 রুপিস অনলাইন আর অফলাইনে কাটলে 40 টাকা টিকিট কেটে এন্ট্রি নেবেন। এই হচ্ছে পার্কিং এরিয়া। এই মুহূর্তে রানী কি ভাব এলাকাতে এসে পৌঁছেছি। এই বাগান অতিক্রম করে গেলেই আমরা স্টেপ ওয়েলটা দেখতে পাবো। বিকেলবেলার মধ্যে রানী কি ভাব দেখা হয়ে গেলে আমরা সন্ধ্যার ট্রেনে খুব সহজেই আহমেদাবাদ পৌঁছে যেতে পারি। তবে আমাদের ট্রেন রাত্রে নেই, আজ রাত্রে আহমেদাবাদে গিয়ে থাকবো, আগামীকাল ট্রেন। 100 টাকার নোট, এই 100 টাকার নোট আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এই 100 টাকার নোটের ব্যাক সাইডে আপনারা যে রানী কি ভাবের চিত্রটি দেখে থাকেন তা কোথায় আছে জানেন? এটা আছে গুজরাট রাজ্যের পাতন জেলাতে। আমরা সোমনাথ, দ্বারকা, বরোদা ঘুরে আসার পরে পৌঁছে গিয়েছি এই রানী কি ভাব দেখার জন্য। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মোট 7টি তলা আছে। এর দৈর্ঘ্য 64 মিটার, প্রস্থ 20 মিটার আর গভীরতা 27 মিটার। রানী কি ভাব অর্থাৎ রানীর তলাও অর্থাৎ কুঁয়ো, এখানে শেষ ভাগে গেলে আপনারা কুঁয়ো দেখতে পাবেন। আজ থেকে প্রায় 1000 বছর আগে রানী উদয়মতী যে চালুক্য রাজা ছিলেন, ওনার প্রিয় পতিদেব ছিলেন, ওনার স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন। আর এখানে এসে আপনারা প্রায় 500খানা দেবদেবী দেখতে পাবেন। এখানে আছে বামন অবতার, এখানে আছে বরাহ অবতার, ওদিকে আছে ভৈরব এবং আরও অপ্সরারা। আর এদিকটাতে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে আছে কল্কি অবতার। এখানে দেখুন কল্কি অবতার, এখানে মা দুর্গা আছে। তো সম্পূর্ণ রানী কি ভাবটা আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। আর এখানে আছে পরশুরামও এখানে আছে।
চলুন একদম নিচটাতে নেমে যাই, একদম নিচে নেমে আপনাদেরকে কুয়োর পাড়টা দেখাই। যখন আপনারা একদম শেষে এসে পৌঁছবেন তখন আপনারা কুয়োতে এসে পৌঁছবেন, তাই এর নাম হলো রানী কি ভাব। 7 তলার একদম শেষে আছে কুয়ো। কি অপূর্ব কারুকার্যপূর্ণ এই রানী কি ভাব, যা দেখে মন ভরে যায়। এই যে 100 টাকার নোট, এই 100 টাকার নোটে এটাই আপনারা দেখতে থাকেন। আজকে এটাই আপনাদের সামনে তুলে ধরলাম, এক অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। এই হচ্ছে সম্পূর্ণ রানী কি ভাবের চিত্র। थैंक यू। नहीं, आइए। हम लोग ये भाई साहब का जो सर्विस जो लिया था, उनका सर्विस बहुत ही अच्छा था। वो बहुत ही जगह के बारे में समझा दे रहे थे। सर जी आपका नाम बोलिए। रवि भाई। रवि भाई एक्चुअली सूरत से रहने वाले हैं, लेकिन बहुत ही प्यार से वो यहाँ पे ही रह रहा है और गेस्ट लोगों को, टूरिस्ट लोगों को सर्विस दे रहा है। सर जी आपका नाम बोलिए। रवि भाई, हरेश भाई परमार। अच्छा, आपका फ़ोन नंबर बोलिए। मेरा फ़ोन नंबर है 8140793846। अच्छा, मेरा कोई व्यूअर्स या कोई इंडिया का कोई भी लोग अगर मेरा दर्शक अगर यहाँ पे आते हैं तो आपका सर्विस अगर उनको लेना होगा तो आपको इस नंबर पे कांटेक्ट करने से मिल जाएगा जी। आपका ऑटो में 3 4 5 लोग आराम से बैठ 5 लोग आराम से बैठ सकते हैं। রানী কি ভাব দেখে নিয়ে আমরা পাটন রেল স্টেশনের পথে রওনা দিয়েছিলাম। অটোওয়ালা দাদার সাথে চুক্তিটা ওইভাবেই হয়েছিল যে রানী কি ভাব দেখিয়ে উনি আমাদেরকে পাটন রেল স্টেশনে নামিয়ে দেবেন। আমি আগে থেকেই রেলের রিজার্ভেশনটা করে রেখেছিলাম যাতে পাটন রেল স্টেশনে আমরা সন্ধ্যা 6টার দিকে ট্রেনে চাপবো আর যাতে সন্ধ্যা 8টা সাড়ে 8টার মধ্যে আহমেদাবাদে পৌঁছে যেতে পারবো। সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন সবরমতী রেল স্টেশনে আমাদেরকে নামিয়েছিল। সবরমতী রেল স্টেশন থেকে আমরা একটা অটো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘ আহমেদাবাদ শাখা। তবে আহমেদাবাদের পরের দিনের সকালটা খুব একটা ভালো হতো না যদি না সেই কান্তি ভাই থাকতেন। কান্তি ভাই হলেন সেই অটোওয়ালা দাদাভাই যিনি আমার প্রিয় দর্শক বন্ধু তথা পর্যটক বন্ধু মিস্টার সাহাবাবুকে নিয়ে মধ্যরাত্রে রাত্রি 3টের সময় হসপিটালে ভর্তি করেছিলেন। এখানে ছবিতে দেখুন ডান দিকে যিনি বসে আছেন উনি হলেন মিস্টার সাহা। ওনার বাড়ি মুর্শিদাবাদে। ওনার শরীর হঠাৎ করেই খারাপ হয়। রাত্রি 2:30টার সময় ওনাকে আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে ওখানে সিভিল হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাই। আর ভারত সেবাশ্রম সংঘ থেকে ওনাকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে যিনি অটোওয়ালা দাদা সহায়তা করেছিলেন তিনি হলেন এই কান্তি ভাই। ভারত সেবাশ্রম সংঘ শাখাতে দোল পূর্ণিমায় আমার খিচুড়ি প্রসাদ পাওয়ার সৌভাগ্য লাভ হয়েছিল। রয় দম্পতি এবং শ্রী মান্নাবাবু ট্রেনে পশ্চিমবঙ্গ ফিরে গিয়েছিলেন আর আমি মিস্টার সাহাবাবুকে হসপিটালে পাহারা দিচ্ছিলাম। উনি ভালো ছিলেন। ওনার মিসেসের সঙ্গে ওনাকে আমি ভিডিও কলে কথা বলা করিয়েছিলাম। कांति भाई दिल से धन्यवाद आपको। ऑटो वाले साहब जी नहीं बोलूँगा, ये तो मेरे लिए भगवान ही है। कल रात में आपने जो सर्विस जो दिया था इसलिए मेरा सर जी अभी ठीक ठाक है। रात 3 बजे उन्होंने हम लोगों को वहाँ पे भारत सेवाश्रम पूरा हॉस्पिटल तक लेके गए। थैंक यू, इसके लिए बहुत बहुत धन्यवाद। आपका नंबर थोड़ा सा बोल दीजिए। 937666744। अच्छा, बंगाल का बहुत लोग आपको पहचानते हैं, फेसबुक में इंस्टाग्राम में पहचानते हैं और भारत सेवाश्रम संघ आने से आपको आप उन लोगों को सर्विस आप दे सकते हैं। ओके, थैंक यू जी, थैंक यू। যাই হোক, সর্বমোট খরচটা আপনাদেরকে এরপরে আপনাদের সামনে তুলে দিই। ভুজ ভ্রমণে আমাদের খরচ হয়েছিল জনপ্রতি 1784 টাকা। এই হচ্ছে ভুজের ম্যাপ, এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এদিকে ধোলাবিরা, কচ্ছের রন, রোড টু হেভেন এই জায়গাগুলো ঘোরার জন্য আমাদের খরচ হয়েছিল 1540 টাকা, 2540 টাকা। তারপরে মোধেরা সান টেম্পল এবং রানী কি ভাব দেখার জন্য 1050 টাকা, এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাহলে সর্বমোট এই ধোলাবিরা, কচ্ছের রন, এদিকে মোধেরা সান টেম্পল, রানী কি ভাব আর এই ভুজ ভ্রমণ খরচ মোটামুটি 5500 টাকা খরচ হয়েছিল। আপনারা ট্যুর প্ল্যান এস্টিমেটের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এটা পেড সার্ভিস। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে, আমার পরবর্তী প্রোগ্রাম কী আছে আমার সাথে যুক্ত হতে চাইলে আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন।
আনন্দের বিষয় এইটাই, সোমনাথ বাবার আশীর্বাদে, দ্বারকাধীশজির আশীর্বাদে, গুরু মহারাজের আশীর্বাদে মিস্টার শাহবাবু ভালোভাবে কলকাতা ওনার বাড়ির প্রিয়জনের কাছে ফিরে গিয়েছিলেন। হর হর মহাদেব, জয় শ্রী দ্বারকাধীশজি, দুর্গা দুর্গা।